सो डियर स्टूडेंट्स आज के আমরা ভয়েস চেঞ্জের আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও দেখব আমরা। তো আমাদের আজকের বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ অফ ডাইট্রানজিটিভ ভার্ব। ভয়েস চেঞ্জের ওপর আমি যে ফার্স্ট ভিডিওটি তৈরি করেছি সেখানে ডিটেলস আমি বলেছি ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, ডাইট্রানজিটিভ ভার্ব কি। তারপরেও তোমাদের মনে করার জন্য আরেকবার আমি বলে নিচ্ছি যে ডাইট্রানজিটিভ ভার্ব আমরা কাকে বলি, কোন ভার্বগুলো ডাইট্রানজিটিভ ভার্ব। কিছু ভার্ব আছে যেগুলো তাদের পর দুটো অবজেক্ট নেয়, অর্থাৎ যেসব ভার্বের পর আমরা দুটো অবজেক্ট পাই সেই ভার্বগুলোকে বলা হয় ডাইট্রানজিটিভ ভার্ব। তো তোমরা তোমাদের ইংলিশ গ্রামার বইগুলোতে বিশেষ করে ক্লাস 10-এর হাইলাইটসে তোমরা যদি দেখো সেখানে এক্সারসাইজে পাবে যে টু অবজেক্টস বলে একটি পার্ট আছে। ঠিক আছে, আমি সেই বিষয়টাই আলোচনা করছি। অর্থাৎ ডাইট্রানজিটিভ ভার্বের পর আমরা কি পাচ্ছি, দুটো অবজেক্ট পাচ্ছি আমরা। ঠিক আছে, সো আফটার ডাইট্রানজিটিভ ভার্ব উই হ্যাভ টু অবজেক্টস। তো এর আগে ঠিক ওই ফার্স্ট ভিডিওতে আমি অবজেক্টের বিষয়েও তোমাদের ডিটেলস ধারণা দিয়েছি যে দুটো অবজেক্ট যখন থাকে তখন আমরা কোন কোন অবজেক্ট পাই। ঠিক আছে, তো তখন যেমন এক্সাম্পলটা দেখলেই তোমাদের সুবিধা হবে। ফার্স্ট এক্সাম্পলে আমি দিয়েছি যে শি গেভ মি আ পেন। ঠিক আছে, তো গেভ হচ্ছে একটি এরকম ডাইট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, গেভ যেহেতু ডাইট্রানজিটিভ ভার্ব তাই এরপর দেখো দুটো অবজেক্ট আছে। কি কি দুটো অবজেক্ট আছে? একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। বোঝা গেল? তাহলে যখনই এটা মনে রাখবে, যখনই আমরা ডাইট্রানজিটিভ ভার্ব পাবো তারপর দুটো অবজেক্ট থাকবে, কিন্তু এই দুটো অবজেক্টের সিকোয়েন্সটা কিন্তু ফিক্সড এখানে। অর্থাৎ প্রথম অবজেক্টটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং পরের অবজেক্টটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। বাট যখন আমরা শুধু ট্রানজিটিভ ভার্বকে পাই, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পর যখন একটি মাত্র অবজেক্ট থাকে তখন যেমন আমি পাশেই দেখিয়েছি আই নো হিম, এখানে আমরা নো ভার্বের পর একটি অবজেক্ট পাচ্ছি। তো যখন একটি অবজেক্ট থাকবে তখন কোন অবজেক্ট হবে সেটা? তখন কিন্তু অবশ্যই সেটি ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টকে ছাড়া ডিরেক্ট অবজেক্ট ব্যবহার হতে পারে, আমরা ডিরেক্ট অবজেক্ট পাই, বাট ডিরেক্ট অবজেক্টকে ছাড়া কখনোই ইনডিরেক্ট অবজেক্টের ব্যবহার হয় না। ক্লিয়ার? তাহলে এবার আমরা আসছি যে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট কি। তো যদিও আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি, তারপর আরেকটু তোমাদের আমি মনে করিয়ে দিই যে ডিরেক্ট অবজেক্ট সবসময়ই কি হয়, মেনলি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট কোনটি, যে এটা অবশ্যই একটি নাউন ফ্রেজ। অবজেক্ট মানেই এখানে আমরা সাধারণত নাউন ফ্রেজকে পেয়ে থাকি। তাহলে এই নাউন ফ্রেজ কি করে, রেফার্স টু পারসন অর এন্টিটি, কোনো ব্যক্তি বা কোনো বস্তু হতে পারে, যে কোনো কিছু উল্লেখ করে যেটা কি হয়, যার মধ্য দিয়ে কাজটি সম্পন্ন হয়। ঠিক আছে, দ্যাট আন্ডারগোজ দি অ্যাকশন। বোঝা গেল? তাহলে এই যে গেভ, এই অ্যাকশনটির আন্ডারগোয়ার হচ্ছে এ পেন। তাহলে আমরা ডিরেক্ট অবজেক্টকে একবারেই বা এক কথায় আমরা বলতে পারি যে আন্ডারগোয়ার অফ দি অ্যাকশন। অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট কি? ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে মেনলি এটাও একটি নাউন ফ্রেজ সাধারণত হয়ে থাকে, এবং এটা কি করে, এটা রেফার্স টু ঠিক একই রকমভাবে পার্সন বা এন্টিটি, কোনো পার্সন বা এন্টিটিকে উল্লেখ করে, যেটা সাধারণত কি হিসাবে আমরা পাই, যেটাকে সাধারণত আমরা রিসিভার বা বেনিফেক্টিভ বা কোনো এই অ্যাকশনের গোল, কাজের লক্ষ্য হিসাবে পাই, বা রিসিভার প্রাপক হিসাবে পাই।
বা বেনিফ্যাক্টিভ হিসাবে পাই। ঠিক আছে, সেইটাই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা সহজেই বলতে পারি যে রিসিভার অফ দি অ্যাকশন, ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে রিসিভার অফ দি অ্যাকশন অ্যান্ড ডিরেক্ট অবজেক্ট হচ্ছে আন্ডারগোয়ার অফ দি অ্যাকশন। কাজটা তাকে কেন্দ্র করে হয় বা তার মধ্য দিয়েই হয়, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে রিসিভ করে। তাহলে দেখো, শি গেভ মি আ পেন, তাহলে এখানে রিসিভার গেভ দেওয়া হয়েছে, পেনটা দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে? মি, আমাকে। তাহলে রিসিভার অফ দি অ্যাকশন। ঠিক আছে, তো আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা হয়তো শিখেওছো অনেকেই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা যে কোনো একটি অবজেক্টকে কি করতে পারি? আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। তো ভয়েস চেঞ্জের নিয়ম তোমাদের জানা আছে, সো ইজিলি তোমরা এটাকে প্যাসিভে ট্রান্সফর্ম করতে পারো বা কনভার্ট করতে পারো। বাট এখানে যে জায়গাটায় ভুল করে অনেকেই, সেটা আমি দেখাতে চাচ্ছি। তো ফার্স্ট আমি কি দেখিয়েছি? ফার্স্ট আমি এখানে ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিয়েছি। তাহলে ভয়েস চেঞ্জের নিয়মেই আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপর কোন টেন্স আছে? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল অনুসারে আমরা এখানে বি ভার্ব এর ফর্ম ইউজ করব, ওয়াজ। দেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম গিভেন। তারপর এখানে ডিরেক্ট অবজেক্টই আছে, তো অবজেক্ট তো ভার্বের পরেই বসবে, তো তার মানে গিভেন এ পেন। তাহলে এ পেনটা আমরা ভার্বের পরেই রাখছি। ঠিক আছে, এবং তারপরে আমরা যেটা অ্যাক্টিভের সাবজেক্ট সেটা বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্টের অবজেক্ট রূপটা আমরা এখানে ব্যবহার করছি, অর্থাৎ বাই হার। তাহলে আই ওয়াজ গিভেন আ পেন বাই হার, এটা আমরা পেলাম। ঠিক আছে, নো ডাউট। এবার যখন আমরা ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে নেব, অর্থাৎ এ পেনকে যখন সাবজেক্ট করব, এখানে চেঞ্জটা একটু খেয়াল করো। এখানেও ঠিক একই নিয়মেই আমরা করছি, এ পেন ওয়াজ গিভেন, বাট এখানে দেখো শুধু মি ব্যবহার করা হয়নি। এখানে আমি যেটা ডবল আন্ডারলাইন করে দিয়েছি, একটি প্রিপোজিশনের এখানে আমরা ইউজ পাচ্ছি। কি প্রিপোজিশন? টু। তাহলে এই গিভ ভার্বের পর আমরা এই প্রিপোজিশনটা ব্যবহার করছি, টু প্রিপোজিশনটি আমরা ব্যবহার করছি। ঠিক আছে, যখন ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসাবে আমরা ইউজ করছি বা ব্যবহার করছি, তখন কিন্তু আমাদের এই প্রিপোজিশন ব্যবহার করার প্রয়োজন হচ্ছে। কেন? কারণ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট কখনোই ইনডিরেক্ট অবজেক্টের আগে যেতে পারে না। যদি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের আগে যায়, তখন কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট আর অবজেক্ট থাকে না, তখন আমাদের সেটাকে কি করতে হয়? প্রিপোজিশনাল ফ্রেজ করতে হয়, যার জন্যই আমাদের এখানে টু ইউজ করা হচ্ছে। তাহলে বলতে পারো আর কোন প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি? হ্যাঁ, এখানে আর সেটা ভার্বের ওপর ডিপেন্ড করেই হয়, সেটা কখনো আমরা ফর এই প্রিপোজিশনটি ইউজ করে থাকি, যেটা নাম্বার 3 এই এক্সাম্পলে আমি দেখিয়েছি। এখানে ভালো করে খেয়াল করে দেখো, এ ডল ওয়াজ বট ফর হার বাই মি। বাট আগে যখন সি, অর্থাৎ হার এখানে অবজেক্ট আছে, ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্টকে যখন সাবজেক্ট করেছি, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ হয়নি। বাট ডিরেক্ট অবজেক্ট এ ডল যখন সাবজেক্ট হয়ে গেল, এ ডল ওয়াজ বট, তখন ফর এই প্রিপোজিশনটি আমরা ইউজ করছি। ঠিক আছে, অর্থাৎ মেইন কারণটি কি এখানে? কারণটি হচ্ছে এটাই যে ডিরেক্ট অবজেক্ট যখনই ইনডিরেক্ট অবজেক্টের আগে চলে যাবে, তখন আর ইনডিরেক্ট অবজেক্ট আমরা রাখতে পারি না, কারণ তখন সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ করতে হয়। এটা তোমরা কিভাবে বুঝতে পারবে? নাম্বার 5 এই এক্সাম্পলটি দিয়েই আমি দেখিয়েছি। শি গেভ মি আ পেন, এই সিকোয়েন্সটা ঠিক আছে। কি আছে? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ইনডিরেক্ট অবজেক্ট এবং ফাইনালি ডিরেক্ট অবজেক্ট। বাট যদি আমরা ডিরেক্ট অবজেক্টকে আগে নিয়ে আসি, তাহলে আমাদের সেন্টেন্সটা কি করতে হবে একবার দেখে নাও। শি গেভ আ পেন,
আগে চলে আসলো, পেন ডিরেক্ট অবজেক্ট আগে চলে আসলো। তারপর কিন্তু পেন মি আমরা বলতে পারি না, এখানে অবশ্যই প্রিপোজিশন টু ইউজ করতে হচ্ছে। শি গেভ আ পেন টু মি, তার মানে এটা কি দাঁড়ালো? প্রিপোজিশনাল ফ্রেজ। টু মিটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর প্রিপোজিশনাল ফ্রেজ এটা অবজেক্ট হয় না। ঠিক আছে, তো যার জন্যই আমাদের যখনই কি করতে হচ্ছে, ডিরেক্ট অবজেক্টকে যখন আমরা সাবজেক্ট হিসাবে নিচ্ছি তখন আমাদের এই দুটো প্রিপোজিশন ভালো করে মনে রাখবে, টু অ্যান্ড ফর, সেটা ভার্ভ। যেমন এখানে সেন্ট আছে, সেন্টের পরেও আমরা টু ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে গেভের পর আমরা টু ব্যবহার করেছি, বাট এখানে বটের পর আমরা কি ইউজ করেছি? ফর ইউজ করেছি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই পরের সেন্টেন্সটা আমরা দেখছি, আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। মাই ফাদার সেন্ট মি আ গিফট, আমার বাবা আমার জন্য একটি উপহার পাঠিয়েছিল। ঠিক আছে, তখন একইভাবে ইনডিরেক্ট অবজেক্টকে আগে সাবজেক্ট করা হলো, আই ওয়াজ সেন্ট আ গিফট বাই মাই ফাদার, এখানে কোনো প্রিপোজিশন ইউজ হয়নি। বাট যখন ডিরেক্ট অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিলাম, আ গিফট ওয়াজ সেন্ট টু মি, ঠিক আছে, বাই মাই ফাদার। ক্লিয়ার? তাহলে মেইন কারণ হচ্ছে এটাই যে যখনই আমরা ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করব, মনে রাখতে হবে এই দুটি প্রিপোজিশন, সেটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে তোমাদের দেখেই বুঝতে হবে, কোথাও টু কোথাও বা ফর আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখলেই তোমাদের এই ভয়েস চেঞ্জ অফ ডাইট্রান্সিটিভ ভার্ব এটার কোনো প্রবলেম হবে না বা কোনো ভুল তোমাদের হবে না। ঠিক আছে, সো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ।